আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব এটার নাম হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব মানে হচ্ছে ব্যবসায়ের উপর মালিকের অধিকার। ব্যবসায়ের শুরুতে ব্যবসায়ের উপর মালিকের যে অধিকার থাকে, কিছুদিন ব্যবসা করার পর নিশ্চয়ই ব্যবসায়ের উপর ঠিক ওই পরিমাণ অধিকার থাকে না, হয়তো অধিকারটা বাড়ে নয়তো অধিকারটা কমে। এই মালিকানা সত্ত্বের মাধ্যমে ব্যবসায়ের উপর মালিকের ঠিক কি পরিমাণ অধিকার ওইটাই টাকার পরিমাণে বের করা হয়। এখন মালিকানা সত্ত্ব নির্ণয় করার সিম্পল একটা সূত্র রয়েছে, মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। অলওয়েজ এই সূত্রটা মনে রাখবেন। মূলধনের সাথে আয়টা যোগ করা হবে, ব্যয়টা বাদ দেওয়া হবে এবং উত্তোলনটা বাদ দেওয়া হবে। এখন মালিক ব্যবসায় যেই পরিমাণ মূলধন দেয় ঠিক ওই পরিমাণে কিন্তু ব্যবসায়ের উপর মালিকের অধিকার। এখন ব্যবসা যদি আয় করে তাহলে নিশ্চয়ই ব্যবসার উপর মালিকের অধিকারটা বৃদ্ধি পায়। এই জন্যই যদি আয় করা হয় তাহলে মূলধনের সাথে আয়টা যোগ করা হয়, এবং যদি ব্যবসায় ব্যয় হয় তাহলে নিশ্চয়ই ব্যবসার উপর মালিকের অধিকারটা কমে যায়, এই জন্য ব্যয়টা মাইনাস করা হয়। এবং মালিক যদি ব্যবসা থেকে কিছু নিয়ে যায় ওইটা হচ্ছে উত্তোলন। স্বাভাবিকভাবে মালিক যেই পরিমাণ টাকা ব্যবসায় দিয়েছিল অতটুকু ব্যবসার উপর অধিকার, এখন মালিক যদি নিয়ে যায় নিশ্চয়ই অতটুকু অধিকার কমে গেল, সুতরাং উত্তোলন করলেও মালিকানা সত্ত্ব কমে যায়। এই জন্য উত্তোলনটা মালিকানা সত্ত্ব নির্ণয়ের সময় মাইনাস করা হয়। সিম্পল একটা রুলস, মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। এখন আমরা একটা অঙ্ক করব, ওইখান থেকে আমরা এই মালিকানা সত্ত্বটা নির্ণয় করা শিখব। চলুন দেখা যাক। এখানে আমরা হাতের ডান পাশে কিছু লেনদেন দেখিয়েছি। প্রথমেই যে 1 নম্বর লেনদেন সেটা হচ্ছে নগদ 1 লক্ষ টাকা এবং 50,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করা হলো। প্রথমেই আমরা এই লেনদেনটার হাতের বাম পাশে জাবেদা করেছি, হিসাবের শ্রেণী বিন্যাস করেছি এবং কারণ সহ ব্যাখ্যা করেছি। এখন নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, তাই না? নগদান হিসাব ডেবিট। যেহেতু আসবাবপত্র নিয়ে এসেছে সুতরাং আসবাবপত্র হিসাব ডেবিট, এবং যেহেতু ব্যবসা শুরু করা হয়েছে সুতরাং মূলধন হিসাব ক্রেডিট। এখন নগদ টাকা অলওয়েজ একটা কি সম্পদ, যেহেতু সম্পদটা এসেছে সুতরাং সম্পদ বৃদ্ধি। ঠিক একইভাবে আসবাবপত্র একটি সম্পদ, যেহেতু আসবাবপত্র এসেছে সুতরাং আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে। এখন এই যে নগদ টাকা আসবাবপত্র এইগুলি কে দিল? নিশ্চয়ই মালিক দিল। এইগুলি দেওয়ার কারণে নিশ্চয়ই মালিকের অধিকারটা ব্যবসার উপর বৃদ্ধি পেয়েছে, সুতরাং মূলধন একটি মালিকানা সত্ত্ব এবং তা বৃদ্ধি পেয়েছে। এরপরে আমাদের 2 নম্বর লেনদেনে বলা হয়েছে বেতন পরিশোধ 2000 টাকা। এটার আমরা জাবেদা করেছি, হিসাবে শ্রেণী বিন্যাস করেছি এবং কারণ সহ ব্যাখ্যা করেছি। প্রথমত বেতন পরিশোধ করলে টাকা চলে যায়, সুতরাং নগদান হিসাব ক্রেডিট। কোন কারণে টাকা চলে গেছে? বেতনের কারণে, সুতরাং বেতন হিসাব ডেবিট। এখন বেতনের কারণে টাকা চলে গেছে, তাই না? যেসব কারণে টাকা চলে যায় ওইসব কারণকে কি বলা হয়? খরচ। সুতরাং বেতন একটি খরচ। এখন বেতন দেওয়ার আগে কোনো খরচ ছিল না, সুতরাং বেতন দেওয়ার কারণে একটা খরচ সৃষ্টি হয়েছে, সুতরাং খরচটা বৃদ্ধি পেয়েছে। এই জন্য দেখুন আমরা লিখেছি খরচ বৃদ্ধি। এখন নগদ টাকা একটি কি সম্পদ, নগদ টাকা চলে গেছে সুতরাং সম্পদ হ্রাস। এরপরে 3 নম্বর লাইনে বলা হয়েছে নগদে পণ্য ক্রয়। নগদে পণ্য ক্রয় করলে জাবেদা কি? নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট, এবং পণ্য ক্রয় করলেই ক্রয় হিসাব ডেবিট। এখন ক্রয় একটি কি খরচ, এখন খরচটা এখানে কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে, এবং নগদ টাকা হ্রাস পেয়েছে মানে সম্পদ হ্রাস পেয়েছে। এরপরে আমাদের 4 নম্বর লেনদেনে বলা হয়েছে রহিমের নিকট পণ্য বিক্রয় 8,000 টাকা। এখন এই যে রহিমের নিকট পণ্য বিক্রয়, এখানে নগদ বা বাকি কিছুই বলে নাই। আমরা জানি নগদ বা বাকি কিছুই না বললে ওইটা নগদে, কিন্তু নগদ বা বাকি কিছুই বলে নাই, সাথে একজন ব্যক্তির নাম আছে, তাহলে ওইটা বাকিতে। সিম্পল এই ব্যাপারটা মনে রাখবেন। নগদ বা বাকি কিছু না বললে ওইটা নগদ, কিন্তু নগদ বাকি কিছুই বলে নাই, সাথে একজন ব্যক্তির নাম, তাহলে ওইটা বাকিতে। সুতরাং এই যে পণ্যটা বিক্রয় করা হইলো এটা নিশ্চয়ই বাকিতে বিক্রয় করা হয়েছে। এখন নগদে বিক্রয় করুক আর বাকিতে বিক্রয় করুক, পণ্য বিক্রয় করলেই বিক্রয় হিসাব ক্রেডিট। দেখুন আমরা লিখেছি বিক্রয় হিসাব ক্রেডিট। এখন বাকিতে বিক্রয়ের সাথে কার সম্পর্ক? নিশ্চয়ই আপনারা জানেন, দেনাদারের সম্পর্ক। এই জন্য দেখুন আমরা লিখেছি দেনাদার ব্রেকেটে রহিম হিসাব ডেবিট। এখন দেনাদার একটি কি সম্পদ, কারণ দেনাদার মানে একজন ব্যক্তি যার কাছে আমি আগামীতে টাকা পাবো। আগামীতে টাকা পাবো মানে আগামীতে কাজে দিবে, সুতরাং দেনাদার একটি সম্পদ। এখন বাকিতে বিক্রয়ের আগে আমার কি কোনো দেনাদার ছিল? ছিল না। বাকিতে বিক্রয়ের কারণেই কিন্তু আমার একজন দেনাদার তৈরি হয়েছে, মানে আমার দেনাদার বৃদ্ধি পেয়েছে, মানে আমার সম্পদ বৃদ্ধি পেয়েছে, এবং বিক্রয়ের কারণে আমার আয় বৃদ্ধি পেয়েছে। তারপর সর্বশেষ যে লেনদেন সেটা হচ্ছে ফটোকপি মেশিন ক্রয় 20,000 টাকা। এখন ফটোকপি মেশিন কিনলে নগদ টাকা চলে যায়, নগদান হিসাব ক্রেডিট। এখন ফটোকপি মেশিনকে ফটোকপি মেশিন হিসাব বলা যাবে না। ফটোকপি মেশিন মূলত অফিসের ব্যবহার করার একটা জিনিস, এই জন্য এই ফটোকপি মেশিনকে আমরা লিখতে হবে অফিস সরঞ্জাম হিসাব। এই জন্য আমরা লিখেছি অফিস সরঞ্জাম হিসাব ডেবিট।
যদি এইখানে কোনো দালান কোঠা ক্রয় করা হতো তাহলে লিখতাম দালান কোঠা হিসাব ডেবিট, কিন্তু কম্পিউটার, ফটোকপি মেশিন, ক্যালকুলেটর এইসব জিনিসকে কম্পিউটার হিসাব বা ক্যালকুলেটর হিসাব এরকমটা লেখা যাবে না, এগুলোকে লিখতে হবে অফিস সরঞ্জাম হিসাব। আই হোপ ইউ গাইস আন্ডারস্ট্যান্ড। এখন অফিস সরঞ্জাম একটি কি সম্পদ, কারণ এটা আগামীতে কাজে দিবে। এখন সম্পদটা কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে, এবং নগদ টাকা একটি কি সম্পদ, আর এই সম্পদটা কি হয়েছে, হ্রাস পেয়েছে। এখন এই যে লেনদেনগুলো ছিল এখান থেকে তো আমাদের মালিকানা সত্ত্ব নির্ণয় করার কথা, কিন্তু আমরা কি করলাম, জাবেদা করলাম, হিসাবের শ্রেণী বিন্যাস করলাম, কারণ সহ ব্যাখ্যা করলাম। এটা কেন করলাম, এটা করার কারণ প্রথমত জাবেদা শিখা, হিসাবের শ্রেণী বিন্যাস শিখা, কারণ সহ ব্যাখ্যা শিখা। কিন্তু এই যে হিসাবের শ্রেণী বিন্যাস এবং কারণ সহ ব্যাখ্যা, এটা আমাদের মালিকানা সত্ত্বেও কাজে দিবে। কিভাবে কাজে দিবে চলুন দেখা যাক। এইখানে আমরা আমাদের মালিকানা সত্ত্বটা নির্ণয় করে দেখিয়েছি আমাদের হাতের ডান পাশের নিচে। প্রথমেই মালিকানা সত্ত্ব নির্ণয় করতে কি লাগবে, মূলধন। আমাদের যে প্রথম লেনদেনটা ছিল 1 নম্বরে, ওইখানেই কিন্তু আমাদের মূলধনের পরিমাণটা পেয়ে যাই। 1 লক্ষ টাকা নগদ এবং 50,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করছে। সুতরাং মোট 1.5 লক্ষ টাকা ব্যবসায় মালিক দিয়েছে। সুতরাং এই 1.5 লক্ষ টাকাই কিন্তু মূলধন। দেখেন আমাদের জাবেদার মধ্যেও দেখতে পাচ্ছি মূলধন 1.5 লক্ষ টাকা। এই জন্য আমরা লিখলাম মূলধন 1.5 লক্ষ টাকা। যখনই মালিকানা সত্ত্ব নির্ণয় করবেন তখনই সবার আগে মূলধনের পরিমাণটা খুঁজে বের করবেন। আমরা এখানে মূলধনের পরিমাণটা লিখলাম 1.5 লক্ষ টাকা। এরপরে আমাদের যা করতে হবে, সকল আয় যোগ করতে হবে, সকল ব্যয় মাইনাস করতে হবে, সকল উত্তোলন মাইনাস করতে হবে। এখানে দেখি তো আমাদের বাকি যে 4টা লেনদেন আছে, এই 4টা লেনদেনের মধ্যে আয়, ব্যয়, উত্তোলন কোনটা রয়েছে? প্রথমে 2 নম্বর লেনদেন বেতন পরিশোধ। আচ্ছা বেতন পরিশোধ এটা কি আয়, ব্যয় না উত্তোলন? বেতন একটি খরচ, তাই না? দেখেন আমাদের জাবেদার মধ্যে বেতন পরিশোধের যে লেনদেন ওইটা জাবেদা করেছি, হিসাবের শ্রেণী বিন্যাস করেছি। এখন হিসাবের শ্রেণীর মধ্যে কি আছে, খরচ আছে, তাই না? আর আমরা জানি খরচ হলে কি করতে হয়, মূলধন থেকে মাইনাস করতে হয়। দেখেন আমরা মূলধন থেকে মাইনাস করেছি, মাইনাস বেতন পরিশোধ 2000 টাকা। এরপরে আমাদের 3 নম্বর লেনদেনটা নগদে পণ্য ক্রয়। এই নগদে পণ্য ক্রয় এটারও জাবেদা করেছি এবং হিসাবের শ্রেণী বিন্যাস করেছি। হিসাবের শ্রেণী বিন্যাসে কি এসেছে, খরচ। আর আমরা জানি খরচ হলে মূলধন থেকে কি করতে হয়, মাইনাস করতে হয়। দেখেন আমরা মূলধন থেকে নগদে পণ্য ক্রয় মাইনাস করে দিয়েছি। এরপরে আমাদের 4 নম্বর লেনদেন রহিমের নিকট পণ্য বিক্রয়। এখন এটা তো ধারে বিক্রয়, নগদ টাকা আসেও নাই যায়ও নাই। এখন কথা হচ্ছে ধারে বিক্রয় করুক আর নগদে বিক্রয় করুক, আমরা দেখেন হিসাবে শ্রেণী বিন্যাস করেছি। ওইখানে একটা কি আসছে, একটা আয় আসছে। হিসাবের শ্রেণী বিন্যাসে যেহেতু আয় চলে আসছে, সুতরাং এটা মূলধনের সাথে যোগ হয়ে যাবে। এখন মালিকানা সত্ত্ব নির্ণয়ের ক্ষেত্রে নগদ টাকা আসলো না গেল এইটা রিলেটেড না, মেইন কথা হচ্ছে হিসাবের শ্রেণী বিন্যাসে আয়, ব্যয়, উত্তোলন এই 3টা আছে কিনা। আমরা এই ব্যাপারটা অলওয়েজ খেয়াল করব। নগদ টাকা আসলো না গেল এটা কিন্তু ইম্পর্টেন্ট না, আমাদের হিসাবের শ্রেণী বিন্যাসে আয়, ব্যয়, উত্তোলন এটা আসলো কিনা। এখন ধারে পণ্য বিক্রয় করলেও আমাদের হিসাবের শ্রেণী বিন্যাসে কি রয়েছে, আয়। আর আমরা জানি আয় হলে কি করতে হয়, মূলধনের সাথে যোগ করতে হয়। এই জন্য দেখুন আমরা লিখেছি প্লাস ধারে পণ্য বিক্রয় 8000 টাকা। এখন যদি ধারে পণ্য ক্রয় করা হইতো, ধারে করুক আর নগদে করুক, ক্রয় হিসাব অলওয়েজ কি ডেবিট। আর আমরা জানি ক্রয় একটি খরচ, ওই ক্রয়টা কি করতে হইতো, মাইনাস করতে হইতো। এরপরে আমাদের 5 নম্বর লেনদেনটা দেখেন ফটোকপি মেশিন ক্রয়। এখন ফটোকপি মেশিন ক্রয় এটা জাবেদা করেছি এবং হিসাবের শ্রেণী বিন্যাস করেছি। হিসাবের শ্রেণী বিন্যাসে কোনো আয়, ব্যয়, উত্তোলন কিছুই নাই। সুতরাং এটা মালিকানা সত্ত্ব নির্ণয়ের ক্ষেত্রে যোগ অথবা বিয়োগ কিছুই হবে না। আমরা জানি মালিকানা সত্ত্ব কিভাবে নির্ণয় করে, মূলধনের সাথে আয়টা যোগ করতে হয়, ব্যয়টা বিয়োগ করতে হয় এবং উত্তোলনটা মাইনাস করতে হয়। এই যে ফটোকপি মেশিন ক্রয়, এটার হিসাবে শ্রেণী বিন্যাসে কোনো আয়, ব্যয়, উত্তোলন কিছুই আসে নাই। সুতরাং মালিকানা সত্ত্ব নির্ণয়ের ক্ষেত্রে এটার কোনো কাজ হবে না। আমাদের স্টুডেন্টরা যেই ভুলটা করে থাকে, টাকা আসছে যোগ করে দেয়, টাকা চলে গেছে মাইনাস করে দেয়। আমার ভাই ও বোনেরা, এখানে মালিকানা সত্ত্ব নির্ণয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট, টাকা আসলো না গেল এটা ফ্যাক্ট করবে না। সিম্পল, যেই লেনদেনটা নিয়ে চিন্তা করছি ওই লেনদেনটার হিসাবে শ্রেণী বিন্যাস করব। শ্রেণী বিন্যাসের মধ্যে যদি আয়, ব্যয়, উত্তোলন থাকে তাহলেই ওই লেনদেনটা মূলধনের সাথে যোগ অথবা বিয়োগ হবে। যদি আয় চলে আসে তাহলে মূলধনের সাথে যোগ, যদি ব্যয় চলে আসে তাহলে মূলধন থেকে বিয়োগ, আর যদি উত্তোলন চলে আসে তাহলে মূলধন থেকে বিয়োগ করতে হবে। এই ব্যাপারটা অলওয়েজ মনে রাখবেন। এখন যদি আপনারা হিসাবের শ্রেণী বিন্যাসটা ভালো মতো করতে পারেন তাহলে খুব সহজেই আপনারা মালিকানা সত্ত্ব নির্ণয় করতে পারবেন। আমরা আমাদের আগামী ক্লাসে হিসাব বিজ্ঞানের একটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এবং অলওয়েজ এক্সামে আসে এমন একটি টপিক নিয়ে আলোচনা করব। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।